বা সাংবাদিক বৈঠক বিষয়বস্তু সেটা রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরকে বিষয়াচার করে উনি সেটা রেখেছেন। আজকে সেই বিষয়ে আমাদের কাছে এখানে দস্তাবেজ রয়েছে, তথ্য রয়েছে। আমার বক্তব্য রাখার পর বা আলোচনা করার পর আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার যদি থাকে, সেক্রেটারি হেলথ রয়েছে, আপনারা জিজ্ঞাসা করবেন বা উনিও আলোচনায় পরবর্তী সময়ে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে, একটা পলিসি, যে পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বলুন, শিল্প ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, এডুকেশনের ক্ষেত্রে বলুন, কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোনো আপত্তি নেই। এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাস করা একটা পলিসি আমাদের রয়েছে, বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন নেই। আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী, পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহির্রাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি, তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই। নাম্বার 1। নাম্বার 2, যার কথা উনি বলেছেন, সৃজা হসপিটালস, এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে তার বর্তমান পরিকাঠামো রয়েছে। সৃজা হসপিটালস এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম। তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে? 1985 সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে 350 বেডের সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে। পাশাপাশি এই অর্গানাইজেশনে 37 স্পেশালিটিস এন্ড সুপার স্পেশালিটিস পরিষেবা তারা প্রদান করছে এই মণিপুরের রাজধানী ইম্ফলে, এবং এটা নর্থ ইস্টের সর্বপ্রথম যে নর্থ ইস্টের কোন ব্যক্তি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে 1985-এ। আজকে আপনারা ভাবুন, আজকে আমরা 2024-এ রয়েছি, মানে প্রায় 39 বছর ধরে এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী ইম্ফলে চলছে। গত ডিসেম্বর মাস থেকে তারা রাজ্য সরকারের কাছে সেটা জানিয়েছে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায়। আজকে হচ্ছে 2024, 2023 ডিসেম্বর থেকে তারা সেটা চেষ্টা করছে বা প্রস্তাব জানিয়েছে রাজ্য সরকারকে যে তারা ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে চায়। তা আপনারা নিশ্চয়ই জানেন যে কেউ চাইলেই হাসপাতালে জমি তাকে দিয়ে দেওয়া হবে এমন নয়, কারণ এর আগে আমরা ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে কাছাড় ক্যান্সার হসপিটাল ক্যাবিনেটের মাধ্যমে ধর্মনগরে তাকে জমি দিয়েছি। কাছাড় ক্যান্সার হাসপাতাল সেখানে ধর্মনগরে সেখানে হবে আমাদের 15 একর জায়গা ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে প্রদান করা হয়েছে। তারও আগে আমাদের পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল রয়েছে আইএলএস হসপিটাল। আইএলএস হাসপাতালকে পূর্বতন সরকার আমাদের পার্শ্ববর্তী এলাকায় জায়গা প্রদান করেছে, কারণ স্বাস্থ্য শিক্ষা এটা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি, এবং সেটাকে প্রায়োরিটি দিতে গিয়ে ত্রিপুরা রাজ্যে হাসপাতাল আসবে, সুপার স্পেশালিটি হাসপাতাল আসবে, বড় বড় কলেজ আসবে, স্কুল আসবে, এই জিনিসগুলো রাজ্য সরকার বরাবর প্রায়োরিটি দিয়ে থাকে, এবং তার জন্য রাজ্য সরকারও বিভিন্ন সময় ক্যাবিনেটের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে। কিন্তু সুদীপ বাবু যেটা বললেন যে সৃজা হাসপাতালকে রাজ্য সরকার জমি দিয়ে দিচ্ছে, ক্যাবিনেটের অ্যাপ্রুভাল নেয়নি, আমার মনে হয় উনি একটু তাড়াতাড়ি করে ফেলেছেন। যারাই উনাকে তথ্য দিয়েছে
তারা সঠিক তথ্য ওনাকে দিতে পারে। আমি যেটা বলেছি যে গত ডিসেম্বর মাস থেকে একটা প্রয়াস চলছে। সিজা ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম কে প্রথম চিঠি লিখেছেন যে আমাকে আপনি জমি দিন, আমি ত্রিপুরা রাজ্যে হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল করতে আমরা ইচ্ছুক এবং আগামী কয়েক বছরে প্রায় 900 কোটি টাকার ইনভেস্টমেন্ট তারা ত্রিপুরা রাজ্যে করবে। প্রাথমিকভাবে সেটা আলোচনা হয়েছে। তো স্বাভাবিকভাবে 900 কোটি টাকার যারা ইনভেস্টমেন্ট করবে তাদের জমি দিতে হবে এবং আমাদের জমি দেওয়া সেখানে পলিসিও রয়েছে। সেই মোতাবেক তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টকে তারা চিঠি প্রদান করেছে যে আমাদেরকে আপনারা জমি দিন। মাঝখানে এই চিঠি পাওয়ার পর অনেক জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু সুইটেবল ল্যান্ড পাওয়া যায়নি। এবং পরবর্তী সময় আপনারা জানেন আমাদের আরকে নগর যেটা রয়েছে বুজ্জনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারের পাশে, সেখানে এআরডিডি, সেখানে কলেজ রয়েছে, সেখানে অনেক ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে। সেই ভ্যাকেন্ট ল্যান্ড থেকে কিছুটা জমি 23 একরের মতো, 28 একরের মতো জমি আইডেন্টিফাই করা গেছে যেটা আনইউজড অবস্থায় রয়েছে, যে এই জমিটা দেওয়া যেতে পারে। যারা আগামী কয়েক বছরে 900 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারও তাদেরকে অপারেট করতে হবে। এই জমিটাকে আইডেন্টিফাই করা গেল। বিভিন্ন জায়গায় জমির জন্য সেখানে বলা হয়েছে, ডিএম এর তরফ থেকে প্রচেষ্টা নেওয়া হয়েছে, ভিজিট করা হয়েছে, কিন্তু সুইটেবল ল্যান্ড সেখানে পাওয়া গেছে 28 একর জমি। ডিএম এর কালেক্টর সেটা আইডেন্টিফাই করেছে। যেহেতু এআরডিডির জায়গা, ডিএম এর কালেক্টর অফিশিয়াল এআরডিডি ডাইরেক্টরকে অ্যাপ্রোচ করেছে যে এই জায়গার অবস্থান কি, বর্তমান স্ট্যাটাস কি, যদি আনইউজড অবস্থায় থাকে তবে এনওসি দেওয়া যায় কিনা। এবং ডাইরেক্টর এআরডিডি সেক্রেটারি এআরডিডির মাধ্যমে এআরডিডি মিনিস্টার অ্যাপ্রুভাল নিয়ে সেই জমি দেওয়ার জন্য, এনওসি দেওয়ার জন্য বলেছে। এবং সেম প্রসেস, আপনারা জানেন যে প্রশাসনে একটা প্রসেস থাকে, ডাইরেক্টর চাইলেই এনওসি দিতে পারবে না। ডাইরেক্টর ফাইল প্রসেস করবে, সেক্রেটারির কাছে আসবে, সেক্রেটারি মন্ত্রীর অ্যাপ্রুভালের জন্য পাঠাবে, মিনিস্টার অ্যাপ্রুভাল দিলে ফাইল আবার সেক্রেটারির কাছে যাবে, সেক্রেটারি থেকে আবার ডাইরেক্টরের কাছে যাবে। ফাইলটা যেভাবে উঠে ফাইলটা ঠিক সেভাবে আবার নামবে। নেমে মিনিস্টারের ফাইল নিয়ে, অ্যাপ্রুভাল নিয়ে ডিএম কে এআরডিডি লিখেছে যে আমাদের এই জায়গা বর্তমানে আনইউজড অবস্থায় রয়েছে, কোনো ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস এর জন্য আমরা সেটা এনওসি দিতে পারি না। এখন ডিএম তো আর এনওসি দেবে না, এনওসি দেবে কে? রেভিনিউ ডিপার্টমেন্ট। কারণ যে কোনো সরকারি জায়গা রেভিনিউ ডিপার্টমেন্টের অধীন। আর যেহেতু এআরডিডি দখলের জায়গা, এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউ ডিপার্টমেন্টে আবার পাঠাবে। রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর সেটাকে ক্যাবিনেটের জন্য পাঠাবে। যেমন প্রপোজাল এসছে, ডাইরেক্টর এআরডিডি থেকে এনওসি এসছে, ডিএম থেকে ক্লিয়ারেন্স এসছে, রেভিনিউ থেকে যখন ক্যাবিনেট ক্লিয়ারেন্স যাবে তারপর সেটা ক্যাবিনেটে যাবে। ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের অ্যাপ্রুভালের পর কাউন্সিল অফ মিনিস্টারদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ওই অর্গানাইজেশনকে জমি হস্তান্তর করা হবে। এই হচ্ছে প্রসিজার। কিন্তু বাবু, সুদীপ বাবুর কাছে যারাই খবরটা দিয়েছে তারা হয়তো প্রসিজারটা জানে না। এনওসি অর্থ এই নয় যে জায়গা আমি দিয়ে দিয়েছি। এআরডিডি এনওসি দিয়েছে ডিএম এর কাছে, ডিএম সেটা রেভিনিউতে পাঠাবে ভ্যালুয়েশনের পর। জায়গার দর কত রয়েছে, রেভিনিউ ডিপার্টমেন্ট তারপর ক্যাবিনেটের কাছে পাঠাবে, নট এআরডিডি, নট দ্য ডিএম। সুদীপ বাবু এই জায়গাটাতে ভুল করে ফেলেছে। কারণ এনওসির অর্থ এটা নয় যে ওই সংস্থাকে জায়গা দিয়ে দেওয়া হয়েছে।
এআরডিডি এনওসি দিয়ে বলছে নো অবজেকশন সার্টিফিকেট, যে তোমরা সেটা ইউজ করতে পারো রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে। এবার ডিএম প্রপোজাল পাঠাবে রেভিনিউকে, রেভিনিউ সেটা ক্যাবিনেটে পাঠানোর বন্দোবস্ত করবে। সময় তো পড়ে রয়েছে, ক্যাবিনেট তো হয়নি, রেভিনিউ ডিপার্টমেন্ট ক্যাবিনেটে আনবে, কিন্তু সুদীপ বাবু একটু তড়িঘড়ি করে ফেলেছে এবং সরকারকে, মুখ্যমন্ত্রীকে একটু কালিমালিপ্ত করার একটা চেষ্টা ওনারা করেছে। এবং আপনারা জানেন যে আমাদের সরকারের সবসময় একটা চেষ্টা বা একটা পলিসি, মেডিকেল এডুকেশন বলুন, হসপিটালস বলুন, সমস্ত ক্ষেত্রে এটাকে শিল্পের দরজা দেওয়া হচ্ছে। ইনভেস্টমেন্ট চাই, রাজ্যের গ্রোথ করতে গেলে বাইরের থেকে ইনভেস্টমেন্ট আনতে হবে, এবং সেই ইনভেস্টমেন্ট বিগত দিনেও যে সরকার ছিল তাদেরও একটা প্রয়াস ছিল। আমার পার্শ্ববর্তী আইএলএস হাসপাতাল তারই একটা নমুনা। আমরা ক্যাবিনেটের মাধ্যমে কাছাড় ক্যান্সার হসপিটালকে ধর্মনগরে জায়গা দিয়েছি। ক্যাবিনেটে কখন আসবে? যখন রেভিনিউ দপ্তর থেকে প্রপোজাল আসবে। এখনো তো রেভিনিউ দপ্তরের কাজ বাকি, একটু ধৈর্য ধরুন। সমস্ত প্রসেস মেনে, সমস্ত নিয়ম নীতি মেনে সমস্ত কিছু করা হবে। এত তড়িঘড়ির কিছু নেই। তড়িঘড়ি করে সরকারকে কালিমালিপ্ত করা যাবে না, বা স্বাস্থ্য দপ্তরকে কালিমালিপ্ত করার যে প্রচেষ্টা, সেটা আমি মনে করি, সরকার মনে করে যে রাজনৈতিক লাভালাভের জন্য অবশ্যই, এবং রাজ্যের জনগণ যারা, আপনারাও সাংবাদিক বন্ধুরা চান যে ত্রিপুরা রাজ্যে কোয়ালিটি হেলথ কেয়ার সেখানে থাকবে। কারণ প্রতি বছর শত শত মানুষ, এভারেজ যদি আমরা করি, রাজ্যের টাকা বাইরে চলে যাচ্ছে রেফারের মাধ্যমে। সেটাকে আমাদের রুখতে হবে, আটকাতে হবে। সেটাকে আটকাতে গেলে ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের প্রয়োজন, দরকার। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং বিগত দিনে ওনার কার্যকালে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে এখানে সেক্রেটারি হেলথ আছেন। আমাদের জিবি আগে কোথায় ছিল, আজকে বর্তমানে কোথায় রয়েছে। আমি এই কথা বলছি না যে রাতারাতি সমস্ত পরিকাঠামোগত চেঞ্জ হয়ে গেছে বা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই কথা অনস্বীকার্য যে ত্রিপুরা রাজ্যে আজকে কঠিন রোগের সমস্যা চিকিৎসা সেখানে হচ্ছে, কঠিন থেকে কঠিনতর সার্জারি এখানে করা হচ্ছে। এবং আমাদের যেটা প্রায়োরিটি, যে হেলথ সেক্টরকে আরো শক্তিশালী করে ত্রিপুরা রাজ্যে সুপার স্পেশালিটি হাসপাতাল বাইরে থেকে আরো কি করে আনা যায়, এটাই তার একটা প্রয়াস। সিজা হাসপাতাল যারা ইচ্ছা প্রকাশ করেছে ত্রিপুরা রাজ্যে তাদের সুপার স্পেশালিটি হাসপাতাল করার, এবং আগামী কয়েক বছরে প্রায় 900 কোটি টাকা ইনভেস্টমেন্ট ত্রিপুরা রাজ্যে করার তারা মানসিকতা তারা প্রদান করেছে। এবং ইম্ফলে যারা গত 39 বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, 1985 থেকে, স্বাভাবিকভাবে উত্তর পূর্বাঞ্চলে একমাত্র রিজিয়নাল, মানে উত্তর পূর্বাঞ্চলের মালিক এই হাসপাতালকে প্রতিষ্ঠা করেছে 1985 সালে ইম্ফলে। আজ পর্যন্ত সেটা সুনামের সঙ্গে কাজ করে চলেছে। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্য তার একটা প্রয়াস গ্রহণ করেছে, বা আন্তরিকতা তারা প্রকাশ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে, এবং সেটাকে কালিমালিপ্ত করার জন্য সুদীপবাবু এই সাংবাদিক বৈঠক করে আজকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, সরকারকে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন চিহ্নের মধ্যে আনার জন্য চেষ্টা করেছে। আমরা সেটাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদের কোনো প্রশ্ন থাকলে আপনারা সেটা করবেন। একটা প্রশ্ন ছিল যে বাইরে থেকে হসপিটাল আসলে কোনো বাধা তাদের নেই, কিন্তু সরকার যে নিয়ম কানুন মানছে না, সেটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন থাকে ওনার। এবং আরো বলছে যে
সরকারের যে নিয়ম কানুন গুলো আছে তার মধ্যে কোনোটাই সঠিক হচ্ছে না, সবকিছু অন্ধকার রেখে মন্ত্রীদের বা মুখ্যমন্ত্রীকে অন্ধকার রেখে এটা করা হচ্ছে, এরকম টাইপ কিছু দেওয়া হচ্ছে। আমি তো বললাম এআরডিডি ডাইরেক্টর ইচ্ছা করলে এনওসি দিতে পারবে না। হি হ্যাজ গট নো রাইট। He has to send the proposal to the Honorable Minister for his approval through Secretary ERDD. And the process was followed by the department, Director ERDD. ফাইল নিচে থেকে উপর দিকে যেমন যায়, উপর থেকে নিচের দিকে আসে। এটা সুদীপ বাবু জানেন, উনিও মন্ত্রী ছিলেন স্বাস্থ্য দপ্তরে বছর খান, উনি সেটা জানেন। এআরডিডি দপ্তর বলেছে যে আমার জায়গা এটা বর্তমানে আনইউজড অবস্থায় আছে। ডিএম কে লিখে বলেছেন আমরা এনওসি দিতে প্রস্তুত। এবার ডিএম রেভিনিউ ডিপার্টমেন্টকে লিখবে যে এই জায়গাটা এমন এআরডিডি এনওসি দিয়েছে, এখন আপনারা নেক্সট কোর্স অফ অ্যাকশন কি হবে। রেভিনিউ তারপর ক্যাবিনেটে পাঠাবে, ডিএম ক্যাবিনেটে পাঠাবে না বা এআরডিডি ক্যাবিনেটে পাঠাবে না। প্রপোজাল হ্যাজ টু বি ইনিশিয়েটেড বাই দ্য রেভিনিউ ডিপার্টমেন্ট। এবং রেভিনিউ ডিপার্টমেন্ট কি করবে এটা সুদীপ বাবু তো আর জানেন না, মাত্র প্রসেস শুরু হয়েছে, মাত্র প্রসেস শুরু হয়েছে। এনওসি কবে কবে গেছে সুদীপ বাবুকে যারা ফোন করে বলেছে নিশ্চয়ই ওনারা বলেছেন, কিন্তু তারা একটু তাড়াহুড়া করে ফেলেছে, প্রসেসটা হয়তো ওনারা জানেন না। এনওসি ডাজ নট মিন পারমিশন দিয়ে দেওয়া ওই সংস্থাকে বিল্ডিং করার জন্য। নো অবজেকশন সার্টিফিকেট গভর্নমেন্টের যখন জমি থেকে দেওয়া হয়, ক্যাবিনেটে যখন আসবে, সাংবাদিক বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানবেন যে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সেই প্রপোজালটা আসতে হবে। মাত্র ডিএম এর কাছে গেছে ডাইরেক্টর এআরডিডি থেকে, ডিএম এখন রেভিনিউ কে লিখবে, রেভিনিউ চিফ সেক্রেটারি চিফ মিনিস্টারের অ্যাপ্রুভাল নিয়ে প্লেস করবে ক্যাবিনেটের কাছে। এখন ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যে কি করতে হবে। দিস ইজ দ্য প্রসিজার। এবং আইন কানুন না মেনে কোনো কাজ হয়েছে বলুন না উনি। এবং আমি তো আজকে সাংবাদিক সম্মেলন করে সরকারের পক্ষ থেকে আমি বলছি যে এই প্রসেস হয়েছে এবং এভরিথিং ইজ ক্রিস্টাল ক্লিয়ার। উই হ্যাভ গট ভ্যালিড ডকুমেন্টস উইথ আস, উই হ্যাভ গট ভ্যালিড ডকুমেন্টস, এভরিথিং ইজ ট্রান্সপারেন্ট এন্ড ক্রিস্টাল ক্লিয়ার। তারপরে সেক্রেটারি হেলথ আছেন, উনি বলবেন। But sir, still now no land has been allotted. Nothing has been, no. Nothing. See this NOC which is being mentioned is internal process. When DM gets any proposal for land allotment or land release, then he will check the ownership of that land. So the land which was found suitable for the hospital, it belongs to the Department of Animal Resource Development. So DM has asked no objection certificate from that ERDD. It is the internal process of the administration. This NOC is not given to the private agency which has asked for the land. This NOC, which Minister Sir has the copy of that NOC, that NOC is given by the Director ERDD to the DM and collector. It is the internal process. Even the copy is also not marked to the private agency. Now the DM will do the valuation of that land as per the Revenue Act of the state government. And then if that land has to be allotted, there is a land allotment rules are there. If the land is to be leased out, then there is a land lease policy of 2022. अभी 2 साल तो पहले ही स्टेट गवर्नमेंट ने कैबिनेट के अप्रूवल से लैंड अलॉटमेंट पॉलिसी जो पहले मिनिस्टर सर ने मेंशन किया वो पॉलिसी बनाया है। तो ये सब अभी प्रोसेस इंटरनल प्रोसेस है। अभी भी उनको प्राइवेट एजेंसी को उनका सिर्फ डिमांड आया है एंड नाउ द इंटरनल प्रोसेस इज स्टार्टेड। दिस इज नो अलॉटमेंट। তাহলে তাহলে কি বলতে পারি মানে জমি চিহ্নিত হয়েছে কিন্তু দেওয়া হয়নি এখন? Yes, the land has been identified, as rightly said by the Secretary. Land has been identified, and the land was with ARDD department. After receiving the request or proposal from the said Sija group, DM has sent a proposal to ARDD for issuance of NOC.
And when it comes to issuance of NOC from government to government, no cabinet approval is required. When the government will lease out the land to a private party or whatsoever, then approval is required, cabinet approval. Okay, but that is yet to be done. Sir, as you can see, describes that it is an internal issue. So how an MLA from the opposition party is getting so much of information what is happening inside the government? That I cannot say. That's why I have told that he was in hurry. He should have waited. He should have waited. He was in hurry to malign the government as well as the chief minister. So nothing of this sort, something he just wanted to mean that something fishy is going on. Nothing of this sort. This government has been very much transparent, and we have been doing all our formalities transparently. Everything is crystal clear and under public domain. রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে যে হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল সেই সিজা হসপিটাল Secretary, yes. শুধু বলেছিলেন যে জায়গাটা নাকি এক মিনিট ওইটা See, জিবি হসপিটাল মধ্যে আমরা সুপার স্পেশালিটি ব্লক করেছি। ওখানে 9টা সুপার স্পেশালিটি আছে। আর 9টা সুপার স্পেশালিটির মধ্যে অর্গান ট্রান্সপ্লান্ট ইজ ওয়ান অফ দ্য স্পেশালিটি। তো আমাদের পুরো সেটআপ রয়েছে। অর্গান ট্রান্সপ্লান্ট আজকে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট করছি, আগামী দিনে আরো বাকি অর্গান আমরা ট্রান্সপ্লান্টেশন করতে পারি, করব। কিন্তু আজকের দিনে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য যে ডক্টর লাগবে, সুপার স্পেশালিস্ট লাগবে, এটা আমাদের রাজ্যে নাই। তো সিজা হসপিটাল হ্যাজ গিভেন দ্য সার্ভিসেস অফ देयर ডক্টরস ফর দ্য কিডনি ট্রান্সপ্লান্ট ফ্রম কেস টু কেস বেসিস। একটা পেশেন্টকে উনি কিডনি ট্রান্সপ্লান্ট করলে আমরা ওনাকে 1.5 লাখ রুপিস দেব। বাকি যে আমাদের সেটআপ, আমাদের যে কনজিউমেবল যে লাগে, মেডিসিন লাগে, এটা আমাদের। শুধু আমরা ওনার স্পেশালিটি সার্ভিসেস যেটা আমরা পেব, ওদের সঙ্গে আমাদের একটা এমওইউ রয়েছে। ইট ইজ সেম হসপিটাল। উনি বলেছিলেন যে গভর্নমেন্ট ল্যান্ড কোনোভাবে অ্যালটমেন্ট দেওয়া যায় না, লিজ দেওয়া যেতে পারে তার 30 ইয়ার্সের জন্য। সেটা কি এই সিজাকে কি ল্যান্ডটাকে অ্যালটমেন্ট দেওয়া হবে নাকি লিজ দেওয়া হবে? এখন তো সিজা যে চিঠি দিয়েছে রাজ্য সরকারকে, এটা উনি আমাদের কাছে লিজ চেয়েছে। আর আমাদের যে লিজ পলিসি আছে 2022 এ, তো লিজ চাইলে আমরা একটা প্রিমিয়াম নেব আর প্রত্যেক বছর আমাদের রেন্ট নেব, লিজ রেন্ট। যদি অ্যালটমেন্টটা করা যায়, অ্যালটমেন্ট যদি আমরা করি তাহলে ওয়ান টাইম আমরা একটা অ্যালটমেন্ট প্রিমিয়াম নেই। ওখানে কোনো হাউ মেনি ইয়ার্স এরকম কিছু থাকে না, শুধু পারপাস থাকে কি আপনি এই ল্যান্ড, আপনি হসপিটাল, স্কুল, এই জন্য আপনারা করতে পারেন। এখন যে ওনারা চেয়েছে এটা লিজ চেয়েছে, আর আমাদের কাছে লিজ পলিসিও আছে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার বিষয়টা? থ্যাংক ইউ।